সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরের একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে, প্রশ্নটা করেছেন মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব। জানতে চেয়েছেন জমি কিনতে কিভাবে মালিকানা যাচাই করব? আসলে একটা জমি ক্রয়ের ক্ষেত্রে মালিকানা যাচাই খুব গুরুত্বপূর্ণ। এখানে আপনাকে অত্যন্ত সতর্কতার সাথে মালিকানাটা যাচাই করতে হবে। ১ নাম্বার যাচাইয়ের বিষয় হলো এটা, যে ব্যক্তি আপনাকে জমিটা বিক্রি করতে চাচ্ছে, বিক্রি দিতেছে দাতা যে, সে এই জমির নিরঙ্কুশ মালিক কিনা। এখানে মানুষ দেখবেন মৌলিকভাবে ২ ভাবে জমির মালিক হয়। একটা হলো ক্রয় সূত্রে, আরেকটা হলো ওয়ারিশ সূত্রে। ক্রয় সূত্রে যদি ওই ব্যক্তি জমির মালিক হয়, তাহলে তার কাছে দলিল থাকবে একটা। এবং এর ভিত্তিতে অনেক সময় কিছু বায়া দলিলও থাকতে পারে। আপনি এই দলিলগুলো একটু ভালো করে দেখবেন। ও যেই দলিলের ভিত্তিতে মালিক, এর পিছনে এরপরে দেখা গেছে যে কোনো দলিল এই জমির হইছে কিনা। এটা সাব রেজিস্ট্রার অফিসগুলাতে তল্লাশি দিলে ভালোভাবে এরকম পাওয়া যায়। এ যখন থেকে মালিক, তখন থেকে আর কোনো এ দাতা হয়ে এই জমি আর কোনো ট্রান্সফার করছে কিনা, এটা ভালোভাবে দেখতে হবে। এবং সর্বশেষ খারিজটা এর নামে কিনা। এরপরে আপনি যেটা দেখবেন, খাজনাটা এ দিতে পারতেছে কিনা, উনার নামে খাজনা কিনা। এই মৌলিক বিষয়গুলো যদি আপনি ভালোভাবে সিদ্ধান্ত নিতে পারেন, তাইলে ক্রয় সূত্রে জমির মালিকের ক্ষেত্রে উল্লেখযোগ্য সমস্যা নাই। আসেন, এরপরে ২য় পর্যায়ে মানুষ যেটা মালিক হয় ওয়ারিশ সূত্রে। ওয়ারিশ সূত্রে জমির মালিকানা দাবিদারের কাছে আ যে কাগজগুলো থাকবে, এখানে আপনি ওয়ারিশ সূত্রে জমির মালিকানা দাবিদারের কাছে খুব সতর্কতার সাথে মালিকানার বিষয়গুলো যাচাই একটু ভালোভাবে করতে হবে। কারণ আপনি কিনতেছেন ঠিক আছে, উনি বলতেছে উনি মালিক, কেউ কোনো কথা বলে না। পরবর্তীতে আসে যদি কোনো কারণে উনার বোন, উনার ভাগিনা কেউ যদি এরকম সম্পত্তি দাবি করে, একটা জটিলতায় পড়ে যাওয়া লাগে। এইজন্য ফারাইজটা খুব ভালোভাবে করে নিতে হবে। ওয়ারিশান সনদ দিয়ে উনারা যেখান থেকে যেভাবে যার থেকে মালিক, এরপরে উনি ভালোভাবে উনার নামে খারিজ করছেনি, বর্তমানে খাজনা কার নামে দেয়, উনি আলাদা করে ওইটাকে খারিজ করে উনার নামে রাখছে কিনা, তাহলে আপনি দেখা গেছে যে নিশ্চিত হতে পারবেন। অর্থাৎ এভাবে একটু চেষ্টা করে মালিকানাটা ভালোভাবে আপনার কাছে। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন মোহাম্মদ সুমন মিয়া সাহেব, জানতে চেয়েছেন সার্ভে কাজ কিভাবে শিখতে পারবো? সার্ভে কাজটা আসলে শেখার জন্য আপনি একাডেমিক ভাবে শিখলে খুব ভালো। আমরা অনেক সময় আমাদের দেশে আমরা অনেক সময় দেখি যে একজন সার্ভেয়ারের পিছনে দীর্ঘদিন থেকে কিছু কাজ শিখে অনেক সময় পরিপূর্ণতা আসে না। বা দেখা গেছে যে সব জিনিসগুলো অনেক সময় ধরেও ওঠে না। একজন লোককে শিখাইতে চাইলেও ওকে হাতছাড়া করতেও চায় না। এইজন্য সার্ভে কাজ শিখার জন্য একাডেমিক ভাবে যদি আপনি শিখে নিতে পারেন ভালো। আমাদের দেশে সার্ভে ডিপ্লোমা একটা কোর্স আছে, সেটা হলো সরকারিভাবে। সারা বাংলাদেশে ২ টা প্রতিষ্ঠান আছে, হ্যাঁ? রাজশাহীতে, কুমিল্লাতে। এগুলা ৪ বছর মেয়াদি ডিপ্লোমা। এটা আপনি যদি মেট্রিকের সনদ থাকে, ওখানে ফর্মালিটি যেটা এগুলি ফিল আপ করে ওইভাবে আ করতে পারেন। আর আপনি বেসিকটা জানার জন্য সার্ভের উপরে ট্রেড কোর্স করতে পারেন। ট্রেড কোর্সটা করার সময় খেয়াল রাখবেন, যাদের কাছে ট্রেড কোর্স করবেন তাদের মৌলিক কতগুলো বিষয় একটু দেখবেন। উনারা আপনাকে কিভাবে শিখাবে, প্র্যাকটিক্যাল থিওরিটিক্যাল ভিত্তিতে শিখায় কিনা, সরজমিনে কতদিন কিভাবে শিখাবে, হ্যাঁ? এরকম দেখা গেছে যে যারা শিখাবে তাদের এরকম গ্রহণযোগ্যতা আছে কিনা। এরপরে দেখা গেছে যে তারা একটা সনদ, এরকম দেখা গেছে আমার রেজিস্ট্রেশন, সঠিকভাবে নিয়ন্ত্রণ করা, আমার মার্কশিট, এই জিনিসগুলো একটু নিয়ন্ত্রণ করে কিনা। এই যাবতীয় জিনিসগুলো একটা শিখে ওদের শিখানোর অবস্থাটা ওদের কাছে জিজ্ঞাসা করলে হবে না। ওদের কোনো ছাত্রর কাছে অথবা আশপাশ থেকে ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করবেন। যেহেতু আপনি আগ্রহ সহকারে একটা জিনিস শিখার চেষ্টা করতেছেন। এইভাবে জেনে নিয়ে যেখানে একটু ভালো নিশ্চয়তা পাইবেন মনে করবেন, ওখানে আপনি কাজ শিখতে পারবেন। আমাদের ভোকেশনাল সার্ভে ইনস্টিটিউটেও আমরা দেখা গেছে যে এরকম ৬ মাসের, ৩ মাসের এরকম কোর্সগুলো বিভিন্ন জায়গায় এরকম করায়। আপনি যদি আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন, বিস্তারিত এরকম ফোনের মাধ্যমেও যোগাযোগ করে আরো জেনে নিতে পারবেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন মোহাম্মদ মামুন আলী সাহেব, জানতে চেয়েছেন রাস্তার জন্য কতটুকু জমি ছাড়তে হবে? আসলে রাস্তার জন্য কতটুকু জমি আপনি ছাড়বেন, এটা একবারে নির্দিষ্ট করে কোনো কিছু বলা নাই। এটা এলাকা ভিত্তিক হয়ে থাকে। ধরেন আপনি একটা হাউজিং এর জমি কিনছেন। হাউজিং এর নির্দিষ্ট করাই আছে। আমাদের এখানে জমি কিনতে হলে আপনার 15% 20% 25% অনেক সময় বড় রাস্তার পাশে 30% এরকম আপনাকে ছাড়তে হবে। আর একটা এলাকায় কিনছেন, এলাকার যে রাস্তা আছে, রাস্তার জন্য কতটুকু কি ছাড়বেন, এগুলি এলাকা ভিত্তিক আসলে সিদ্ধান্ত করা। এইজন্য দেখা গেছে যে এইটা যে আগে থেকে যে সরকারের কোনো নির্দিষ্ট করে কিছু দেওয়া আছে যে এতটুকু আমাকে রাস্তার জন্য ছাড়তে হবে, এরকম কোনো কিছু আগে থেকে তৈরি করা নাই। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন মোহাম্মদ আশরাফ সাহেব, জানতে চেয়েছেন নকশায় খাল কতটা চওড়া কিভাবে বুঝবো? এটা বুঝার জন্য আপনি যখন ওই নকশাটা খুলবেন, খাল দেখবেন আঁকাবাঁকা হয়ে নকশার ভিতর দিয়ে গেল। এইটার চওড়া কতটুকু? গান্টার স্কেল, গুনিয়া, 330 স্কেল ইত্যাদি দিয়ে মাপা যায়। মেপে আমাদেরকে দেখতে হবে।
খালটা যতটুকু চওড়া দেখাচ্ছে ততটুকু বর্তমানে আছে কিনা। মিডল থেকে ধরে, ধরে আমরা চিন্তা করব যত ফুট বলছে তত ফুট আছে না কম বেশ হয়ে গেছে। আবার খালটা সঠিক জায়গায় আছে নাকি একজন ভরাট করে আরেকজনের দিকে কাটতে, কাটতে অন্যদিকে চলে গেছে ভাঙতে, ভাঙতে। এইজন্য আশেপাশের সীমানা থেকেও নির্ধারিত করা যায় যে খালটা তার সঠিক জায়গায় আছে কিনা। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আজকের সর্বশেষ প্রশ্নটা যিনি করেছেন মোহাম্মদ ইব্রাহিম সাহেব জানতে চেয়েছেন, "স্যার বাটা দাগ কি?" বাটা দাগ আসলে এমন একটা দাগ যেটা দেখা গেছে যে এটার আমরা বাটোয়ারা দাগও বলি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়। ধরেন একটা দাগ জরিপ করার সময় ওই একটা নাম্বারে আমি ধরে রাখলাম ৫০ নাম্বার দাগ। ৫০ নাম্বার দাগটা জরিপ করার সময় ৫০ হিসেবেই করে চলে গেছে। কিন্তু যেই মাত্র কাজ শেষ হইল ৩ ভাই আসি কইতেছে যে, "স্যার ৫০ নাম্বার দাগটাকে যদি আমাদেরকে ৩ টা দাগ করে দিতেন ভালো হইতো।" কারণ আগে ৫০ হিসেবে বাবা একা ভোগ করত। বাবা মারা যাওয়ার পরে আমরা এটারে ৩ টা ভাগে ভাগ করে নিছি ৩ ভাই। আমাদেরকে যদি এখন ৩ টা দাগ করে দিতেন আমাদের অনেক সুবিধা হয়। এখন এদের সুবিধার জন্য যে ওই ৫০ নাম্বার দাগকে আবার দেখা গেছে যে ৩ টা দাগ করে ৩ টা ভাগে ভাগ করে দিতেছি। এখন বাড়তি কিন্তু সংখ্যা দেওয়া দুরূহ ব্যাপার। কারণ সমস্ত সংখ্যা প্রত্যেকটা ঘরে, ঘরে বসায় ফেলা হইছে। এখন বাড়তি সংখ্যা দেওয়ার জন্য ওরা কি করে? এই ৫০ নাম্বারটাকে উপরে রাখে। উপরে লেখে এবং রেখার নিচে লেখে এই নকশায় অর্থাৎ এই মোজামেফের শেষ নাম্বারের পরবর্তী নাম্বারগুলো এই আপত্তি দাগের নাম্বার হয়। যেমন এই পর্সা যদি সর্বশেষ নাম্বার ৭০০ থাকে, এখন এই ৫০ এ এই ৩ টা ভাগে করতেছে, একটার করব ৭০১, একটা ৭০২, একটা ৭০৩ এভাবে করবে। এই ৭০১, ৭০২, ৭০৩ নিচে থাকবে আর উপরে হবে আমার সবসময় ৫০, ৫০, ৫০ এইরূপ প্রক্রিয়াকে বাটা দাগ বলে। এগুলি দেখবেন নকশার এক কিনারে বাটা দাগ হিসেবে লেখাও থাকে। আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন। কোন অংশ না বুঝলে আমাদেরকে আবারও জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্নোত্তর পর্বটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।